সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ। এ মাটির জলে ফুলে ও ফসলে বেড়ে ওঠে বাংলার প্রতিটি প্রাণ। সে মাটির স্পর্শে এগিয়ে চলার প্রত্যয়ে দীপ্ত টেলিভিশনের কৃষিবহর আজ এসেছে ফেনী জেলায়। আমাদের দেশে স্বাদু পানি এবং লোনা পানি বা আধা সামুদ্রিক প্রায় সকল জলজ পরিবেশে স্বল্প সময় এবং কম খরচে দ্রুত বর্ধনশীল মাছ হিসেবে তেলাপিয়া খুবই পরিচিত। এরই মধ্যে বিভিন্ন অঞ্চলে বিএফআরআই সুপার তেলাপিয়ার মিশ্রলিঙ্গ এবং মনোসেক্স সব পুরুষ জাতের পোনা উৎপাদনের জন্য প্রায় 250টি হ্যাচারি গড়ে উঠেছে। আজ আমরা এসেছি ফেনী জেলার সোনাগাজী উপজেলার রাজাপুর গ্রামের ইঞ্জিনিয়ার জহির ইকবালের হ্যাচারিতে। হ্যাচারির বিভিন্ন দিক আজ আমরা তুলে ধরব এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষির আজকের পর্বে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি মারুফা এনিন। আসসালামু আলাইকুম জহির ভাই। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমরা দীপ্ত কৃষিবহর দীপ্ত টেলিভিশন থেকে আসছি। আমরা শুনেছি যে আপনি মনোসেক্স তেলাপিয়ার হ্যাচারি করছেন। তো অনেকে তো অনেক পদ্ধতিতে হ্যাচারি করছে, আপনি কিভাবে করছেন এটা জানার জন্য চলে এলাম। আসলে মনোসেক্স তেলাপিয়া হ্যাচারি সব সিস্টেমই একরকম। অন্য যারা করে, যারা ভালো মানের মনোসেক্স তেলাপিয়া হ্যাচারি করে, ওরা একই স্টাইলে একই রকমই করে। এটা মূলত নিজস্ব ব্রুড ম্যানেজমেন্টের মাধ্যমে আপনি এটাকে তৈরি করবেন। এরপরে হাঁপাতে সেট আপ, হাঁপা থেকে ডিম কালেকশান, এরপরে হ্যাচিংয়ে যাবে, হ্যাচিং থেকে ফোনা হবে। এই ফোনাটাকে মূলত মনোসেক্সটা হচ্ছে এটাই, এই ফোনাকে ভালো মেডিসিন দিয়া নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ট্রিটমেন্ট করাটাই হলো মনোসেক্স। কতদিন হলো যে আপনি হ্যাচারি করছেন বা তার আগে কি করতেন? আমি তার আগে মাছের কালচার করতাম। 91 সাল থেকে আমি এটার সাথে জড়িত। পরবর্তীতে কালচার করতে গিয়ে আমি বিভিন্ন জায়গা থেকে যখন পোনা সংগ্রহ করি, পোনা সংগ্রহ করতে গিয়ে দেখি যে নিম্নমানের পোনা সংগ্রহ হয়, যাতে করে আমরা চাষ যখন করি তখন আমরা একটা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। মাছগুলো যখন আনি এটা ওই পরিমাণ বাড়ে না, যে কারণে নিজে নিজে চিন্তা করলাম আমারও যে কালচারটা, আমার কালচারের জন্য আমি নিজে একটা হ্যাচারি করি। সে থেকে আসলে আমার হ্যাচারি করা শুরু 2006 সাল থেকে। তো এই হ্যাচারি করার জন্য তো একটা ন্যূনতম প্রশিক্ষণের দরকার হয়, সেটা আপনি কোথা থেকে নিয়েছিলেন? এর আগে আমি যুব উন্নয়ন থেকে একটা ট্রেনিং নিয়েছি, সেখান থেকে আমার প্রাথমিক ধারণাটা ছিল। প্লাস আমি বিএফআরআই ময়মনসিংহের কোহিনুর স্যার, উনি আমাকে এ ব্যাপারে যথেষ্ট সহযোগিতা করেছেন। অনেকটা ওনার থেকে শেখা, এরপর আস্তে আস্তে করা আর কি। আচ্ছা, মনোসেক্স তেলাপিয়ার জন্য আসলে কোন ধরনের মাটি এবং পানি উপযোগী, বা যখন আপনি পুকুরটা তৈরি করলেন তখন কি কোনো মেডিসিন ব্যবহার করেছিলেন কিনা? চুনা ব্যবহার করি, আরও কিছু মেডিসিন আছে যেটা বিভিন্ন কোম্পানি থেকে পাওয়া যায়, এগুলো আমরা ব্যবহার করি। এরপরে আমরা পানি দিই, পানি দেওয়ার পরে আমরা আসলে এই হাঁপাগুলা সেট আপ দিই আর কি। এই যে আপনি হাঁপার কথা বললেন, তো আপনি এখানে কোনটাকে হাঁপা বলছেন? আসলে হাঁপা মূলত আপনারা যে দেখতে পাচ্ছেন যে বাঁশের খুঁটি দ্বারা আমরা যেটা লাগাইছি ওটাকেই আমরা হাঁপা বলি, যেটা নেট দিয়ে আমরা নিজেরাই তৈরি করি। এটা এই হাঁপাটা দেওয়ার জন্য কি কোনো বিশেষ কারণ আছে? আপনারা হয়তো জানেন যে তেলাপিয়া মাছের ডিমটা তেলাপিয়ার মুখেই থাকে। তো আপনি যখন পুকুরে মাছটা ছেড়ে দিবেন, মাছটা কিভাবে ধরবেন? যে কারণে আমরা মাছটাকে নির্দিষ্ট একটা পরিমাণে বেঁধে রাখার জন্য যে সিস্টেমটা করা হয় ওটাকে আমরা হাঁপা বলি। এই জন্যেই হাঁপাটার দরকার, কারণ প্রতি সপ্তাহে আমরা তেলাপিয়া মাছ থেকে আমরা ডিম কালেকশন করি। আচ্ছা, এক একটা হাঁপাতে আপনি কতগুলো মাছ ছেড়েছেন? 300 মাছ দিই, 100 মেল আর 200 ফিমেল মাছ। এই যে হাঁপাতে মাছগুলো ছেড়েছেন, এটা কোন বয়সের মাছ ছেড়েছেন? বয়সের দিক থেকে বলতে গেলে মিনিমাম ওদের বয়স হতে হবে 1 বছর, আর ওজনের দিক থেকে 2 থেকে 250 গ্রাম। ভাইয়া, আপনি কি ডিম সহ নাকি ডিম ছাড়া মাছ নিয়ে আসছিলেন, বা তার পরিচর্যাটা এখন কিভাবে করছেন? বাংলাদেশেই কিছু কোম্পানি আছে, ওরা আমাদেরকে দিয়ে থাকে, অথবা আমরা বিএফআরআই থেকে সংগ্রহ করি। এটাকে যখন আমরা লালন পালন করে এটাকে বড় করি, করার পরে ডিম আসার আগেই আমরা হাঁপাতে আনি। যখন এদেরকে কেয়ারিং করি তখন এরা একটু দুর্বল হয়, অথবা ওদের একটু সাময়িক সমস্যা হইতে পারে।
তো আমরা এখানে ট্রিটমেন্ট করে ওদেরকে পরিচর্যা করে এরপরে ডিম দেওয়ার জন্য যোগ্য করে এরপরে আমরা ডিম কালেকশন শুরু করি আসলে। আচ্ছা, যখন ডিমটা ধারণ করে থাকে তখন কি কোনো ধরনের রোগ বা কোনো সমস্যা হয় কিনা? ক্ষত সৃষ্টি হইতে পারে, তারপরে অক্সিজেন স্বল্পতার কারণে অনেক সময় মারা যেতে পারে, কিছু মাছ মারাও যায়। কি কি ধরনের খাবার দিয়ে থাকেন? আমরা মূলত রেডি ফিডে দিয়ে থাকি, যেটাকে ফ্লোটিং ফিড বলা হয়। জহির ভাই, তেলাপিয়ার তো অনেক জাত আছে, তা আপনি কোন জাতের তেলাপিয়া চাষ করছেন? আমি আমার হ্যাচারিতে যে জাতটা ব্যবহার করতেছি থাইল্যান্ডের জেনোমাস সুপ্রিম। এর পরবর্তীতে আমি মালয়েশিয়া থেকে একটা জাত সংগ্রহ করেছি যেটা 16 জেনারেশন বলা হয়। মূলত থাইল্যান্ডের জেনোমাস সুপ্রিম যে জাতটা, ওইটি অনেক ভালো প্রোডাকশান দেয় এবং ওই মাছটা অনেক বেশি বাড়ে। তা আপনি বলছিলেন যে আপনারা ডিম কালেকশন করেন, তো ডিম কালেকশনটা কি আমরা এখন দেখতে পারবো? কিভাবে সংগ্রহ করেন আপনারা? অবশ্যই আমরা কিভাবে ডিম কালেকশন করতেছি আপনাকে দেখাচ্ছি। এই যে একটা ডিমওয়ালা মাছ, এইভাবে এইটা থেকে এটার মুখে ডিম আছে, আপনি খেয়াল করলে দেখবেন। এই আর একটু কাছে নিয়ে এসে দেখা যাবে? হ্যাঁ যাবে। এই যে দেখেন এটার মুখে ডিম আছে। এই ডিমটা আমরা এটাকে আমরা 2 নাম্বার ডিম বলে থাকি। এটা আমরা 2 নাম্বার বালতিতে ঢালবো, যেটা লাল বালতি, ওইটাতে ঢালবো, ওখান থেকে সংগ্রহ করে এরপরেই ওখান থেকে আমরা আমাদের হ্যাচারিতে নিয়ে যাই হ্যাচিং করার জন্য। এই যে 2 নাম্বার ডিম বললেন, এই 2 নাম্বার ডিম বলার কারণ কি? এইটা আসলে নাম্বারিংটা আমরা করে থাকি। 2 নাম্বার ডিম বলতে যেটা আজ এবং কালের মধ্যে ফোনা হয়ে যাবে সেটাকে আমরা 2 নাম্বার বলে থাকি, আর যেটা 1 নাম্বার বলি সেটা আরও 2-4 দিন বেশি সময় লাগে। তো এই ডিম কালেকশন করে আপনি কোথায় রাখেন? এটা আমি হ্যাচারিতে নিয়ে যাই, হ্যাচারিতে হ্যাচিং করি। এটা নির্দিষ্ট পানি স্রোতের মাধ্যমে এগুলোকে ফোনা করা হয়। তাহলে চলেন আমরা ওইখানে চলে যাই। ডিমগুলোকে আপনি কিভাবে সংরক্ষণ করছেন এটা একটু দেখি। চলো। আচ্ছা, এইখানে এই ডিমগুলো নিয়ে আসেন। জি, এ তো বেশ বড়, অনেকগুলো ট্রেও দেখা যাচ্ছে। কতগুলো ট্রে আছে এখানে? টোটাল 250 ট্রে রাখা যায়, 250 ট্রে সিস্টেম করা আছে। আচ্ছা, প্রতিটা গেট বলে একটা ট্রে আর কি। এভাবে এগুলাকে ওভারহেড ট্যাঙ্কি আছে বাইরে, ওভারহেড ট্যাঙ্কি থেকে পানির স্রোতগুলো আসে, এভাবে একটা নির্দিষ্ট স্রোতে এই ডিমগুলোকে স্রোত দেওয়া হয়। এখানে ঘুরে 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 এরপরে এখান থেকে পোনা হবে। আচ্ছা, ট্রে থেকে আপনি পোনাগুলো কিভাবে সংগ্রহ করেন? আপনি একটু খেয়াল করলে দেখবেন, আমরা যখন এই যে আমি আপনাকে আগেই বলেছি যে স্রোত যখন আমরা কমাই দিব তখন যেগুলো পূর্ণাঙ্গ পোনা হয়ে গেছে সেগুলো উপরে ভাসবে। আপনি খেয়াল করলে দেখবেন যেগুলো পূর্ণাঙ্গ পোনা এগুলো উপরে ভাসতেছে, আর যেগুলো এখন পোনাগুলা যেগুলো এখনো ডিম রয়ে গেছে সেগুলো নিচে বসে আছে। এক্ষেত্রে আমরা উপরে পোনাগুলা 5 অথবা ট্রের মাধ্যমে কেটে আলাদা করে ফেলি, ওগুলাকে আবার আমরা স্রোতের মাধ্যমে আবার পূর্ণাঙ্গ পোনা করতে সহযোগিতা করে থাকি। আচ্ছা, এই পানির স্রোত ছাড়া অন্য কোনো ধরনের খাবার বা অন্য কোনো মেডিসিন দিতে হয় কিনা? এখানে কোনো খাবার আমরা দিই না। মূলত এখানে পানির মধ্যে প্রচুর পরিমাণ লবণ ইউজ করি, পানিটা যেন জীবাণুমুক্ত থাকে। প্লাস আবার যেইটা ডিম থেকে পোনা হয়ে যাচ্ছে, যখন পানির ভিতরে লবণ থাকে সে ওই যে লবণ থেকে তার খাদ্যটা সংগ্রহ করে, যে কারণে এখানে আমার আজকে পোনা হয়ে গেল, যদি আমি কালকেও নামাই পরশুও নামাই সেক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না। হ্যাঁ, ঋতুর তো একটা পরিবর্তন আসে, শীত গরম আসে, তো সেক্ষেত্রে এই ডিম রাখারও কি কোনো পরিবর্তন আসে? শীতেলে অন্যভাবে রাখতে হয় নাকি একই নিয়ম? না, আমরা একই নিয়মেই রাখি। যখন আমাদের টেম্পারেচারটা একটু বাড়ে আমাদের ডিম থেকে পোনাগুলো তাড়াতাড়ি ফোটে, আর টেম্পারেচার যখন একটু কম থাকে সেক্ষেত্রে পোনাগুলো ফুটতে একটু সময় নেই। আমি দেখছি যে ওইদিকে জগ আর এইদিকে হচ্ছে ট্রে, ওইটার কি কোনো বিশেষ কারণ আছে? হ্যাঁ, একটা বিশেষ কারণ তো অবশ্যই আছে। আমি আপনাকে ব্রুড মাছের পুকুর পাড়ে যে কথাটা বলেছিলাম যে আমরা ডিমকে 2টা ভাগে ভাগ করে থাকি। এক হচ্ছে 1 নাম্বার ডিম, 2 হচ্ছে 2 নাম্বার ডিম। 1 নাম্বার ডিম বলতে আমরা তাকেই বুঝাই অপরিপক্ক ডিম, যেটা সেই ডিমটাকে পরিপক্ক হওয়ার জন্য আমরা প্রথমে জগে দিয়ে থাকি। জগে 1 থেকে 2 দিন বা 3 দিন থাকার পরে যখন এটা পরিপক্ক হয়, পোনা ফোটার যোগ্য হয়, তখন আমরা এটাকে আবার ট্রান্সফার করে ট্রেতে নিয়ে যাই। কারণটা হচ্ছে জগে ডিমগুলো ঘুরে একরকমভাবে আর ট্রেতে ঘুরে অন্যভাবে। তো সেক্ষেত্রে অপরিপক্ক ডিমের জন্য এইভাবেই ডিমটা ঘুরতে হয়, যে কারণে আমরা এইভাবেই করে থাকি। হ্যাচারিতে প্রথম স্টেপ এটা, দ্বিতীয় স্টেপ হচ্ছে ট্রেতে,
তৃতীয় স্টেপ হচ্ছে ট্রে থেকে পোনা হয়ে যাওয়া। তারপরে ওই পোনাগুলো কোথায় নিয়ে যান? ওই পোনাগুলো এরপরে আমরা আমাদের অ্যাসেটি পুকুর আছে, যেটাকে ট্রিটমেন্ট পুকুর বলে থাকি, সেখানে আমাদের ছোট ছোট হাঁপা দেয়া থাকে নির্দিষ্ট সাইজের। ওই হাঁপাতে নিয়ে আমরা 21 থেকে 25 দিন ট্রিটমেন্ট করে এটাকে পূর্ণাঙ্গ মনোসেক্স হিসাবে মনোসেক্স করে থাকি। এরপরে আমরা খামারিদের মাঝে এটা দিয়ে থাকি। তাহলে চলুন আমরা ওখানেই চলে যাই। জি জি, আসুন। এই পুকুরটা কতখানি জায়গার উপর? আমার এই পুকুরটা 120 শতক জায়গার উপরে। আমরা ব্রুট স্টক দেখলাম, তো সেখানকার পুকুর আর এখানকার পুকুরের মানে পদ্ধতি আমার কাছে একই রকম লাগছে, তো এটার কি আলাদা কোনো নাম আছে কিনা? এগুলা মূলত অ্যাসেটি হাঁপা নামেই পরিচিত। পোনাগুলো ছাড়ার পরে তো একটা পরিচর্যার দরকার হয়, তো সেটা কিভাবে হয়? পরিচর্যা বলতে মূলত এখানে আমাদের পোনাগুলোকে ট্রিটমেন্ট করে থাকি, যেটাকে হরমোন ট্রিটমেন্ট বলে। এটা প্রথম দিন থেকে 21 দিন পর্যন্ত হরমোন মিশানো ফিড প্রয়োগ করি আমরা। ফিড প্রয়োগের মাধ্যমে আমরা এটাকে মনোসেক্স করে থাকি। তো এর মধ্যে কি এই পোনাগুলোর কোনো রকমের রোগ ব্যাধি হয়? রোগ ব্যাধি তেমন একটা হয় না। একটা জিনিস হয় যে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয়, সেক্ষেত্রে আমরা অ্যারেটর ইউজ করি অথবা কেমিক্যাল অক্সিজেন ইউজ করি প্রতিদিন রাত্রে রাত্রে। তো এখানে পোনা রেডি হওয়ার পরে কি করেন? এখানে পোনা যখন ট্রিটমেন্টটা শেষ হয়ে যায়, রেডি হয়ে যায়, তখন এখান থেকে আমার কন্ডিশন ট্যাঙ্কে যায়। কন্ডিশন ট্যাঙ্ক থেকে মূলত এটা ডেলিভারি হয়। তাহলে চলেন আমরা ওখানে যাই। জি জি। হ্যাঁ, পোনাটাকে এখানে নিয়ে আসার কারণ কি? এখানে পোনাকে কন্ডিশন করা হয়, এটা পরিবহনের জন্য। পোনার পেটে যে খাওয়ার থাকে, এই খাওয়ারগুলো বের করে দেওয়া হয়, মানে পেটটাকে খালি করে দেওয়া হয়। খালি করে, যেটাকে আমরা কন্ডিশনিং বলি, কন্ডিশনিং করে এরপরে প্যাকেট করা হয় পোনাগুলো। পেট খালি হয় এটা আপনি কিভাবে বলছেন? এটা আমরা যখন অ্যাসেটি হাঁপা থেকে এটা এনে এখানে 2 থেকে 3 ঘন্টা অথবা 4 ঘন্টা কন্ডিশনিং করি, তখন স্বাভাবিকভাবে বোঝা যায় এদের পেট খালি হয়ে গেছে। তারপর আমরা মাছ দেখলে বুঝতে পারি। আপনি দেখতে চাইলে আমি আপনাকে দেখাইতে পারি। কত সময় হয়েছে আপনি এখানে নিয়ে আসছেন? এখানে আনছি 3 থেকে 4 ঘন্টা হয়েছে। আচ্ছা। আপনি মাছগুলো দেখলে খেয়াল করবেন যে মাছগুলোর পেট, যদি পেটে খানা থাকে তাহলে এগুলোর পেটগুলো পুরো থাকবে। এখন পেটগুলো খালি, এতে আমরা বুঝতে পারি যে এখন এটার পেট খালি হয়েছে। তখনই আমরা এটা পরিবহনের জন্য অক্সিজেন ব্যাগে আমরা প্যাকেট করি, এখান থেকে দূর দূরান্তে গাড়িতে করে চলে যায়। এটা একটা ডিজিটাল মিটার, আমরা 3 বার কাউন্ট করি এটাকে। 3 বার কাউন্ট করে এটার গড় ওজন যেটা হয়, সে গড় ওজন অনুযায়ী আমরা প্যাকেটে দিয়ে থাকি। প্রতি প্যাকেটে 1000 করে পোনা। এটা এখন এটা প্যাকেটে দেওয়া হলো, এরপরে ও অক্সিজেনের প্যাক করবে। এই অক্সিজেনটা কত সময় থাকবে? এটা এভাবে অক্সিজেন প্যাকেটটা 8 ঘন্টা থাকবে। 8 ঘন্টা পর্যন্ত যদি না এই পলিগুলা কোথাও ছিদ্র বা লিকেজ না হয়, অক্সিজেনটা যদি চলে না যায়, তাহলে এইভাবে 8 থেকে 10 ঘন্টা থাকবে। কোনো সমস্যা হবে না। প্রতিদিন আপনার এখান থেকে কি পরিমাণে পোনা বিক্রি হচ্ছে? আমাদের এখান থেকে কি পরিমাণ পোনা বিক্রি হচ্ছে বা যাচ্ছে সেটা বিষয় না। বিষয়টা আমাদের যেভাবে অর্ডার থাকে আমরা ওভাবেই দিই। কখনো 2 লাখ, 5 লাখ, 1 লাখ, কখনো 50,000। এটার কোনো স্থিতিশীলতা নাই। যেভাবে আমরা অর্ডার পাচ্ছি ওভাবেই আমরা এটা রেডি করি, আমরা সরবরাহ করে থাকি। আচ্ছা, তাহলে বলা যায় প্রতিদিনই 1 থেকে 1.5 লক্ষ বা 5 লক্ষ পর্যন্ত পোনা এখান থেকে ফেনী জেলা সহ বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। এবং তেলাপিয়া মাছে কিন্তু উচ্চ মাত্রার প্রোটিন আছে এবং শরীর বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড আছে। আর ধীরে ধীরে কিন্তু এই তেলাপিয়া মাছ সম্ভাবনাময় হয়ে উঠছে। আপনি তো অনেক বছর ধরে হ্যাচিং করছেন, তো কি পরিমাণে মানে কত সংখ্যক কর্মচারী আপনার এখানে কাজ করে? আমি আমার হ্যাচারিটা এই বছর সহ প্রায় 12 বছর চালাচ্ছি। আমার এখানে 2টা শিফটে কাজ চলে। প্রতিটা শিফটে 10 থেকে 12 জন করে কর্মচারী আছে। বিভিন্ন ধরনের খরচ মেটানোর পর বছরে আপনার কি পরিমাণের লাভ থাকে? আসলে এখানে লাভের বিষয়টা ডিপেন্ড করে অনেক সময় আমার ওয়েদার এবং প্রোডাকশানটা কেমন হলো। যদি আমার অনেক বেশি প্রোডাকশান হয় এবং অনেক বেশি সেল হয়, সেক্ষেত্রে আমার লাভের অঙ্কটা ভালোই থাকে।
আর ওয়েদারগত ব্যাপারে অনেক সময় নানান ঝামেলায় পড়তে হয় আমাদেরকে, যেহেতু এটাও একটা ওয়েদার রিলেটেড বিজনেস। অনেক সময় অক্সিজেন স্বল্পতা বা আদার্স রোগবালাইয়ের কারণে যদি পোনা আমাদের মারা যায়, সেক্ষেত্রে আমাদের কিছুটা লাভ কম হয়। তারপরেও সব খরচ শেষে, ওষুধ, মেডিসিন, ইলেকট্রিসিটি সব খরচ শেষে আমার 15 থেকে 20 লাখ টাকা বাৎসরিক থাকে। ভাইয়া, আপনি আমাদেরকে আজকে অনেকটা সময় দিয়েছেন এবং হ্যাচিং সম্পর্কে অনেক কিছু জানালেন। আমরা আশা করছি যে কৃষকরা দেখে অনেক উপকৃত হয়েছে। ভাইয়া, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। এ পর্যায়ে আপনাদের জন্য থাকছে আমাদের নিয়মিত আয়োজন এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদ। এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি সংবাদে স্বাগত জানাচ্ছি আমি নুসরাত অয়ন। শুরুতেই জানিয়ে দিচ্ছি দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম। লাল মরিচের সমারোহ। যশোর অঞ্চলে আলুর বাম্পার ফলন। 8 মাসে মাছ রফতানিতে আয় 2835 কোটি টাকা। শুনছিলেন দীপ্ত কৃষি সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মরিচ শুকিয়ে বাজারজাত করলে বাড়তি দাম পাওয়া যায়। প্রতি বছর মরিচের মৌসুমে মনমন মরিচ শুকানো হয় ব্রহ্মপুত্রের নদের চরে। এই সময়টাতে পরিবারের সবাই মিলে একসঙ্গে কাজে নেমে পড়েন। ব্রহ্মপুত্র নদের বুক জুড়ে রয়েছে অসংখ্য ছোট বড় চর। এসব বালুচরের প্রতিটি জমিতে চলতি মৌসুমে চাষিরা চাষ করছেন মরিচ। বর্তমানে ক্ষেত থেকে মরিচ সংগ্রহ করে এই চরগুলোতে শুকানোর কাজ চলছে। মরিচ উত্তোলন থেকে শুরু করে শুকানো পর্যন্ত সকল কাজে শিশু, কিশোর ও যুবকদের পাশাপাশি পরিবারের বয়স্ক সদস্যরাও যোগ দিয়েছেন। হাতে হাতে ক্ষেত থেকে মরিচ নিয়ে আসা হয় নদীর পাড়ে। বিস্তর সবুজ মাঠের পাশে শুধু লাল মরিচের সমারোহ। কোথাও শুকনো মাটির উপর, কোথাও মাদুর বিছিয়ে, কোথাও আবার পাটির উপরে শুকাতে দেওয়া হয় লাল মরিচ। যশোর অঞ্চলের 6 জেলায় চলতি মৌসুমে আলুর ভালো ফলন হয়েছে। হেক্টর প্রতি 23 টন করে ফলন পেয়েছেন চাষিরা। দামও পাচ্ছেন তুলনামূলকভাবে ভালো। আঞ্চলিক কৃষি অফিস সূত্রে জানা গেছে, যশোর অঞ্চলের 6 জেলায় 2016 থেকে 17 অর্থ বছরের আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 9240 হেক্টর জমি। আবাদ হয়েছে 10,968 হেক্টর জমিতে, যা থেকে আলু উৎপাদন হয়েছে 2,43,414 মেট্রিক টন। চলতি মৌসুমে 6 জেলার মধ্যে সবচেয়ে বেশি আলুর আবাদ হয়েছে যশোরে। এ জেলায় 3080 হেক্টর জমিতে আলু চাষ করা হয়। মাগুরা জেলায় আবাদ হয়েছে মাত্র 80 হেক্টর। এছাড়া ঝিনাইদহ জেলায় আবাদ হয়েছে 1675 হেক্টর, কুষ্টিয়া জেলায় 2710 হেক্টর, চুয়াডাঙ্গা জেলায় 2033 হেক্টর এবং মেহেরপুর জেলায় আলুর আবাদ হয়েছে 1430 হেক্টর জমিতে। এ ব্যাপারে আঞ্চলিক কৃষি অফিসের অতিরিক্ত পরিচালক চণ্ডী কুমার দাস জানান, চলতি মৌসুমে যশোর অঞ্চলে আলুর ভালো ফলন হয়েছে। কৃষকদের সঠিকভাবে পরামর্শ দেয়ায় তারা সেভাবে ক্ষেত পরিচর্যা করেছেন। আবার কৃষকরা তাদের উৎপাদিত আলুর ন্যায্য দামও পাচ্ছেন। চলতি অর্থ বছরে হিমায়িত জীবিত মাছ রফতানিতে আয় হয়েছে 35,79,50,000 মার্কিন ডলার। এর মধ্যে শুধু ফেব্রুয়ারি মাসে এই খাতে আয় হয়েছে 2,88,00,000 মার্কিন ডলার। বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর মার্চ মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে জানা যায়, 2016-17 অর্থ বছরে প্রথম 8 মাসে শুধু চিংড়ি রপ্তানিতে আয় হয়েছে 30,57,40,000 মার্কিন ডলার, যা এ সময়ের হিমায়িত ও জীবিত মাছ রপ্তানির আয়ের 85.41%। প্রতিবেদন থেকে আরও জানা যায়, 2015-16 অর্থ বছরে হিমায়িত ও জীবিত মাছ রপ্তানিতে আয় হয়েছিল 53,57,70,000 মার্কিন ডলার। 2016-17 অর্থ বছরে এই খাতের রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 54,10,00,000 মার্কিন ডলার। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে মৎস্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 35,17,80,000 মার্কিন ডলার। এর বিপরীতে এ সময়ে আয় হয়েছে 35,79,50,000 মার্কিন ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে 1.75% বেশি। আমাদের দেশের রপ্তানি পণ্যের মধ্যে হিমায়িত ও জীবিত মাছ অন্যতম। দিন দিন হিমায়িত ও জীবিত মাছ রপ্তানি বৃদ্ধি পাক, আর সেই সাথে মৎস্য প্রক্রিয়াজাতকরণ শিল্প কারখানাও বিকশিত হোক। এই প্রত্যাশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি এসিআই এগ্রি বিজনেস নিবেদিত আজকের দীপ্ত কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে। কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায়। দীপ্ত কৃষি, প্লট 7/A/গ, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। আপনারা চাইলে ইমেল করতে পারেন krishi@dipto.tv এই ঠিকানায়, অথবা ফোন করতে পারেন 0178 768 2832 নম্বরে।
শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আজ আমরা দেখলাম জহির ইকবাল কিভাবে তার হ্যাচারিতে তেলাপিয়ার পোনা উৎপাদন করছেন। আপনারা যারা তেলাপিয়ার পোনা উৎপাদন করতে চান তারা তাকে দেখে উৎসাহিত হয়েছেন। এই শুভকামনায় আজকের মতো এসিআই এগ্রি বিজনেস নিবেদিত দীপ্ত কৃষি থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।